আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র জনতা। শাহবাগে গণজমায়েত, দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ। ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যমুনায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। এবং আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতি কার, খুঁজছে তদন্ত কমিটি। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণ অবস্থান ছাত্র জনতার। গণ অভ্যুত্থানের 9 মাস পরও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় সরকারকে এক হাত নেন তারা। গণহত্যায় জড়িতদের দেশ ছাড়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। আওয়ামী লীগ আমলে সংগঠিত খুন, গুম সহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে দলটিকে নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি তাদের। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আমাদের কানে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাসায় যাব না। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া এবং ওদেরকে রাজনীতিতে কখনোই সুযোগ না দেওয়া। জুলাই বিপ্লবের 10 মাসেও বিপ্লবের ঘোষণাপত্র না আসায় হতাশ ছাত্র জনতা। হত্যা মামলার আসামিরা দেশ ছাড়ায় ক্ষুব্ধ তারা। 10টা মাস পেরিয়ে গেছে, আমাদের জুলাই যে ঘোষণাপত্র এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে আশাহত করেছে। আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার বিচার দেখতে পাইনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মারছে যাচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারকে খুবই সুস্পষ্ট বার্তা দিতে চাই, হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিংবা তারা যাতে পদত্যাগ করুক। আহত পঙ্গুত্বের এবং শহীদদের বিচার না করে সরকার মেতে আছে কোথায় আওয়ামী লীগের কে কাকে বর্ডার পার করতে পারবে, কত টাকার বিনিময় সেখানে। আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে এই দেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া। শাহবাগে চলমান গণজমায়েতের দাবির সঙ্গে সংহতি জানিয়ে 7 দফা তুলে ধরেন তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে একেবারে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ বৈঠকটির ডিউরেশন ধরা হয়েছে মাত্র আধা ঘন্টা, অর্থাৎ রাত 8টায় শুরু হয়ে এটি 8:30টায় শেষ হয়ে যাবে সেটি বলা হয়েছে। তার মানে হচ্ছে যে এখন 7টা বেজে কিছুটা সময় পেরিয়েছে, এর মধ্যেই অনেক বেশ কিছু উপদেষ্টা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠকে তারা রাত 8টায় মিলিত হবেন। এরপরে আসলে বৈঠকে কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকের আদ্যপান্ত নিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসলে এখানে জানানো হবে বলে আমাদেরকে প্রেস উইং থেকে জানানো হয়েছে। তবে যেটি আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র অথবা সমর্থিত সূত্র দুই জায়গা থেকে আসলে আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি বা শুনতে পারছি, সেটা হচ্ছে যে চলমান যে আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেই দাবির পরিপ্রেক্ষিতে আসলে এখন সরকারের করণীয় কী বা সরকার এটা নিয়ে কী ভাবছে তার একটি রূপরেখা আসলে সেখানে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা কি আলোচনা হচ্ছে সেটা তো আসলে গণমাধ্যমকে তারা ব্রিফ করে জানাবেনি। অর্থাৎ এই দাবিটির পাশাপাশি আজকে আলোচনায় থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বা যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আসলে বাংলাদেশের উপর কতটা প্রভাব পড়তে পারে এবং সেটি মোকাবেলায় বাংলাদেশের কী ধরনের প্রস্তুতি থাকা উচিত সে বিষয়গুলো নিয়ে কথা হবে। পাশাপাশি জানেন যে আপনি আলোচিত যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কদিন আগেই বাংলাদেশ ছেড়েছেন, তিনি আসলে কিভাবে দেশের বাইরে যেতে পারলেন, কারা তার সঙ্গে জড়িত এবং যারা জড়িত তাদেরকে আসলে চিহ্নিত করে কি ধরনের পদক্ষেপ নেবে সরকার এবং সরকারের কাদের গাফিলতিতে এবং কাদের দুর্বলতার ভিত্তিতে আসলে তিনি দেশ ছেড়ে যেতে পারলেন, সেই বিষয়গুলোকে হচ্ছে যে আজকে আলোচনায় রাখা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে বেশি যেটি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে চলমান যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অথবা সেই বিষয়ে সরকারের ভাবনা আসলে জানা যাবে এই বৈঠকে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সেটি ব্রিফ করে জানানো হবে। ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে দলটির তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর দেখতে চায় না দেশের মানুষ। এ সময় দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের পায়তারা নিয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। আমি জাগ্রত বরুণ, আমি দুর্দম্য দুর্বার তীক্ষ্ণ তিক্ত, নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত। কবিতার লেখার মতোই তারুণ্যের জয়গান ফুটে উঠেছে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার তরুণ জনতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে এই সমাবেশ ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন নেতাকর্মীরা। শনিবার বিকেল 3টায় শুরু হওয়ার আগেই চট্টগ্রাম বিভাগের 11 জেলার নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পোলো গ্রাউন্ড। চমক হিসেবে সমাবেশের মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় তৈরির আহ্বান জানান তিনি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের চেষ্টা নিয়ে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না। জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। বন্ধুগণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না।
বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন। আমরা বিশ্বাস করি যে সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমুর নামও সেখানে সংশোধন করবেন। দলটির নেতারা বলছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি, যারা জবাবদিহি করবে জনগণের কাছে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণদের বড় একটি অংশ ভোট দিতে পারেনি এমন অভিযোগ রয়েছে। আর সেই তরুণদেরই দাবি, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠায় একটি জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন, এবং তাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা দেবে, এমনটাই প্রত্যাশা করছেন এই সমাবেশে আসা তরুণরা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। বিগত সময়ে সংবিধান লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেলে গুলশানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, পলাতক স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায় সে বিষয়ে জাতি ঐক্যবদ্ধ। জনমনে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয় সেজন্যই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় বিএনপি। সব ধর্ম মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন বলেও জানান তারেক রহমান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। সন্ধ্যার সময় আরও থাকছে। গ্রীষ্মের খরতাপে বিপর্যস্ত জনজীবন। গরম থাকবে আরও এক সপ্তাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। শান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, তবে দোষীদের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়া বিষয়ক মত বিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারের শক্তিশালী আইন করতে চায় সরকার, তবে নির্বাচিত সরকার এই আইনটি করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ নজরুল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, অধ্যাদেশের দ্বিতীয় খসড়ায় বিভিন্ন অস্পষ্টতা এবং সংশোধনযোগ্য ভুল রয়েছে। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব। গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতিকার জানতে কাজ করছে তদন্ত কমিটি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জড়িতরা কেউ ছাড় পাবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরে নানা মহলে তোলপাড়ের মধ্যে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ছাড় পাবেন না দায়ীরা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে তো কাজ করবে, ওইটা তো আর আমার আন্ডারে না, ওইটা তারা সময় হয়তো তারা
তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। জনভোগান্তি এড়াতে রাস্তায় আন্দোলন না করারও অনুরোধ করেন উপদেষ্টা। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধবিরতিতে সম্মতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গেল কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি হামলায় জড়ায় ভারত পাকিস্তান। ভারতের হামলার প্রতিশোধের অংশ হিসেবে শনিবার অপারেশন বুনিয়ান মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। ধ্বংস করা হয় ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ঘাঁটি ও উদমপুর পাঠানকোট এয়ারবেসের অপারেশন সক্ষমতা। পাকিস্তানের হামলার জবাব দেয় ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয় পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আঘাত হানা হয় কয়েকটি বিমান ঘাঁটিতেও। পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আচমকাই যুদ্ধ বন্ধ হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে 48 ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন। और 5 को জমিন বোস কিয়া। ট্রাম্পের পোস্টের পর যুদ্ধ বন্ধের বিষয়টি জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেন, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ, তবে নিজ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। Both sides would stop all firing and military action. এদিকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে। আপনি জানেন যে এই 4 দিনের যে পাল্টাপাল্টি হামলা চলছিল, হামলায় হতাহতের সংখ্যা বাড়ছিল দুই দেশের মধ্যে, সেই হামলার মধ্যে আকস্মিক সিদ্ধান্ত এসেছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির। এবং এই যুদ্ধবিরতির খবরটি প্রথমে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন যে 48 ঘন্টার আলোচনা হয়েছে। পাকিস্তান এবং ভারতের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে তিনি কথা বলেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও কথা বলেছেন। তারা আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় এবং টুইটার সহ সব কিছুতেই তারা জানিয়েছেন যে, এবং এই কথা শুধুমাত্র কিন্তু যে আলোচনা হয়েছে ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ থেকে শুরু করে পাকিস্তানের সেনাপ্রধানের সাথেও তারা কথা বলেছেন। এবং এই কথা বলার পরপরই উভয় পক্ষের পক্ষ থেকেও, ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে যুদ্ধবিরতিতে তারা উভয় পক্ষ রাজি হয়েছে। এই যে যুদ্ধবিরতি, পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি কিন্তু বলেছেন শুধু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নয়, তাদের সঙ্গে 3 ডজনের বেশি দেশ অর্থাৎ 36টিরও বেশি দেশ যুদ্ধবিরতির বিষয়ে এক ধরনের কথা বলেছে। এবং এই যুদ্ধবিরতির পরপরই কিন্তু আমি যেটি জানতে পেরেছি যে পাকিস্তানের আকাশপথ খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলেছে এই মুহূর্তে সকল ধরনের বিমান চলাচল করতে পারবে পাকিস্তানের আকাশে। আরেকটি বিষয় যেটি বলে রাখতে পারি সেটি হলো যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে এই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন, তবে নিজ দেশের ভূখণ্ড এবং অখণ্ডতা রক্ষায় তিনি এই ধরনের ছাড় দেবে না করে। রবিউল, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জে লঞ্চে পিকনিকে যাওয়া 2 নারীকে প্রকাশ্যে মারধর করে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এমভি ক্যাপ্টেন লঞ্চে পিকনিকে যায় 3 শতাধিক পর্যটক। লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তারপুর ঘাটে ভিড়লে নাশতা কিনতে যান কয়েকজন। সেখানে বখাটেরা মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করলে প্রতিবাদ করায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিকনিকের লোকজনকে মারধর করে সেই বখাটেরা। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সন্ধ্যার সময় আরও থাকছে।
অবসান হলো উৎকণ্ঠার। পাকিস্তান থেকে দেশে ফিরলেন ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। টি-20 সিরিজ খেলবে 14 মে দুবাই যাবে বাংলাদেশ দল। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, যা আরও এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। দাবদাহ চলাকালে জনসাধারণকে সতর্ক ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। আব্দুল হামিদের দেশ ত্যাগে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে যশোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় মিডিয়া সংবাদের নামে নাটক মঞ্চস্থ করে। স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব। ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট, কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। আমি কেন নিউজ করি? মানুষকে ইনফর্ম করা, মানুষকে জানানো। সেখানে আসলে ইনফর্ম করার কোনো ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই। খেলার খবর, অবসান হলো উৎকণ্ঠার। অবশেষে পাকিস্তান থেকে দেশে ফিরলেন দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয় পিএসএল। এরপর বিশেষ উদ্যোগে গতকাল পাকিস্তান ছাড়েন দুই ক্রিকেটার। সেখান থেকে দুবাই হয়ে আজ বিকেলে ঢাকায় পা রাখেন তারা। তাদের সঙ্গে ফিরেছেন দুই ক্রীড়া সাংবাদিকও। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।